আমরা অতীতে দেখেছি এই দুদক বহু মানুষকে ডেকে এনেছিল, বহু দুর্নীতিবাজ অভিযুক্ত মানুষকে ডেকে এনে তারপরে তাদেরকে পরিষ্কার ক্লিন সার্টিফিকেট তারা দিয়ে দিয়েছিল যে যারা স্বচ্ছ এবং স্বচ্ছচিত্রবান মানুষ হিসেবে তাদেরকে সেদিন তারা পুরস্কার দিয়েছিল। আজকে শুদ্ধাচার পুরস্কার পাওয়া এই বেনজির সাহেব হয়তো আগামী দিনে সেরকম একটি ক্লিন সার্টিফিকেট দিয়ে হয়তো এখান থেকে বেরিয়ে যেতে পারে। আজকের যে বিষয়টি আমরা সর্বত্র যে বিষয়টি আলোচনা হচ্ছে, সাবেক সেনাপ্রধান যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা করেছেন এবং আজকের যে পুলিশ বাহিনী যার প্রধান তার দুর্নীতির কেচ্ছা কাহিনী যেটি প্রতিদিন আমরা প্রকাশিত হতে দেখছি। এই বিষয়টি নিয়ে আমি একটু কথা বলতে চাই। তার দুটো দিক নিয়ে কথা বলবো। প্রথম দিক হচ্ছে যে বাংলাদেশের দুর্নীতির যে একটি স্বর্গরাজ্য পরিণত করেছে ফ্যাসিস্ট শাসকেরা, এই বিষয়ে বক্তৃতা করবার বা বলবার কিছু নেই। সর্বত্র দুর্নীতির মহা সাম্রাজ্য গড়ে তুলেছে, অথবা দুর্নীতি নির্ভর, দুর্নীতি প্রবণ এবং দুর্নীতিবাদ একটি সরকার এখানে দেশ পরিচালনা করছে। যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে দুটি প্রতিষ্ঠান এর প্রধানের বিরুদ্ধে আজকে অভিযোগ উত্থাপিত হলো, সেই দুটি প্রতিষ্ঠানের প্রধান একজন যিনি রাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্ন তার সাথে জড়িত, তার বাহিনীর সাথে জড়িত, এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার প্রশ্নটিও তার সাথে জড়িত। আরেকজন সেনাপ্রধান যিনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবার জন্য একজন সৈনিক হিসাবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এই দুজন মানুষ যখন সরকার নিয়োগ করে বা তাদেরকে পদায়ন করা হয়, তখন এই গুরুত্বপূর্ণ মানুষ দুটির নৈতিক অবস্থানটা, তার সততার জায়গাটা, তার বিশ্বস্ততার জায়গাটা, নৈতিক স্থলান্তরিত করে অভিযোগ তার ভেতরে আছে কিনা, দুর্নীতির বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, পেশাদারিত্বের বাহিরে তার কাজ করবার অভিযোগ আছে কিনা, এগুলো দেখবার বিষয়। এবং সরকার সেগুলো দেখে শুনেই এই দুই প্রতিষ্ঠানের নিয়োগ দেওয়ার কথা। কিন্তু আমরা যেই অভিযোগগুলো আজকে দেখছি, যে দুর্নীতির কথা, সেটা প্রধান থেকে শুরু করি আজকে, সেই জায়গাটা একটু চূড়ান্তভাবে প্রমাণিত হয় যে এই দুজন মানুষ যারা রাষ্ট্রের এই দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং দায়িত্ব পালন করার সময়কালে তারা অজস্র দুর্নীতির সাথে জড়িত এবং সম্পদের পাহাড় তৈরি করা, অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করা সহ সমস্ত কিছু করেছেন। যেই মানুষটি অন্যায় করবেন, নিজ স্বার্থে দেশের আইনকে প্রয়োগ করবেন, অপপ্রয়োগ করবেন, সেই মানুষটির হাতে রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা কোনোটিই সঠিক হওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি জায়গায় তারা ঝুঁকিপূর্ণ। এখন প্রশ্ন হলো, এতটা ঝুঁকিপূর্ণ মানুষদেরকে এই দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো কেন? সেই প্রশ্নের উত্তরে আমরা বরাবরই বলে আসছি, আমরা সকলেই মিলে বলে যে গত 15 বছর যে শাসকটি ক্ষমতায় আছে তারা জনগণের সম্মতিতে ক্ষমতা নেই, তারা জনগণের ভোটকে বিশ্বাস করে না এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবার যে পদ্ধতি, যে ব্যবস্থাপনা, সেটিকে ধ্বংস করে দিয়েছে। তাহলে ভোটবিহীনভাবে কিভাবে সরকার ক্ষমতা থাকবে? বল প্রয়োগ, তার অস্ত্র ছাড়া তার বিকল্প কোনো পথ নেই। তাহলে বল প্রয়োগ করে ক্ষমতায় থাকবার জন্য সবচেয়ে সঠিক এবং শক্তিশালী জায়গা কোনটি? যে দুইটি জায়গা সম্পর্কে, যে দুইটি জায়গার প্রধানদের সম্পর্কে আজকে অভিযোগ উত্থাপিত হয়েছে, এই দুইটি পেশাদারি প্রতিষ্ঠানকে আজকে ব্যবহার করে গত 15 বছর মানুষকে বল প্রয়োগের মধ্য দিয়ে আন্দোলন দমানো, গুম, খুন, হত্যার মধ্য দিয়ে জনগণকে ভয়ভীতির সংস্কৃতি তৈরি করা এবং শুধুমাত্র বন্দুক, গুলি অস্ত্র হিসাবে ব্যবহার করে জনগণের অধিকার হরণ করবার
যত পদ্ধতি আছে প্রত্যেকটি পদ্ধতি ব্যবহার করার ক্ষেত্রে এই বাহিনীগুলোকে তারা ব্যবহার করেছে। সুতরাং হিসাবটা অত্যন্ত পরিষ্কার। এটি হলো দেওয়া নেওয়ার প্রশ্ন, এটা গিভ অ্যান্ড টেকের প্রশ্ন। আজকের সরকার তাদের থেকে কি নিয়েছে এবং সরকার তাদেরকে কি দিয়েছে, এই হিসাব যদি আমরা মিলাতে যাই তাহলে তাদের আজকের যে অবস্থানটি সেটি অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে। কেউ কেউ প্রশ্ন তোলেন, তাদেরকে তো আমরা বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছি, অথচ আজকের পত্রিকায়ও আছে এই ব্যানার্জির ক্ষমতা থাকাকালীন তার স্বর্গরাজ্য তৈরি করবার ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদেরকে কীভাবে ব্যবহার করেছে। এই দেশের গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, ডিজিএফআই, এনএসআই থেকে কোন প্রতিষ্ঠান নাই যারা এটি জানতেন না? তাহলে এই জানাশোনার মধ্য দিয়ে যেহেতু বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা থাকবার অস্ত্র হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে, সুতরাং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা গ্রহণ করে নাই। আজকে কোন কারণে কোন অবস্থার প্রেক্ষিতে তারা এটিকে সামনে নিয়ে এসছে সেটি ভবিষ্যৎ প্রমাণ করবে। কিন্তু এই দুদক সম্পর্কেও আজকে মানুষের আশঙ্কা আছে। আমরা অতীতে দেখেছি এই দুদক বহু মানুষকে ডেকে এনেছিল, বহু দুর্নীতিবাজ অভিযুক্ত মানুষকে ডেকে এনে তারপরে তাদেরকে পরিষ্কার ক্লিন সার্টিফিকেট তারা দিয়ে দিয়েছিল যে যারা স্বচ্ছ এবং স্বচ্ছচিত্রবান মানুষ হিসেবে তাদেরকে সেদিন তারা পুরস্কার দিয়েছিল। আজকে শুদ্ধাচার পুরস্কার পাওয়া এই ব্যানার্জি সাহেব হয়তো আগামী দিনে সেরকম একটি ক্লিন সার্টিফিকেট দিয়ে হয়তো এখান থেকে বেরিয়ে যেতে পারে। সুতরাং সেটি ভবিষ্যতে নির্ভর করবে। কিন্তু একটা কথা পরিষ্কার যে এই বল প্রয়োগের রাজনীতি বা সংস্কৃতি যেটি আজকে এই 15 বছর ধরে চালু আছে, এই ব্যবস্থাপনা পরিবর্তন যদি করতে হয়, পেশাদার বাহিনীগুলোকে যদি পেশাদারিত্বের জায়গায় ফিরিয়ে নিতে হয়, তাহলে যে রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার, যে রাজনৈতিক বন্দোবস্ত দরকার, সেই লক্ষ্যে আগামী দিনে কাজ করবার কোনো বিকল্প নাই। আজকে ফ্যাসিস্ট সরকারকে তার ক্ষমতা থেকে হটানোর পাশাপাশি, তাকে পদত্যাগে বাধ্য করার পাশাপাশি একই সাথে আগামী দিনের রাষ্ট্র যেন পেশাদার বাহিনীগুলোকে যারা তাদের দলীয় বাহিনীতে দলদাসে পরিণত করে ব্যবহার করতে না পারে, সেই রাজনৈতিক অঙ্গীকার তৈরি করতে পারলেই আগামী দিনে আমরা গণতন্ত্রের সাথে গণতন্ত্রের কিনারে পৌঁছাবো। সেই লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হব, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।